মদ্যপান, ধূমপান ও মাদক পান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত ও কাকতালীয়। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর সাহিত্য দিয়ে সাজানো আমাদের আজকের নিবেদন ইটস মিস্ট্রি। আজ আপনাদের জন্য রয়েছে সৈয়দ মুজতবা সিরাজের লেখা ঘড়ির রহস্য। কর্নেল নীলাদ্রি সরকারের প্রিয় পরিচালক ষষ্ঠীচরণ 2 দিন থেকে সামান্য সর্দি জ্বর। পাড়ার ডাক্তার তারকবাবু তাকে দেখতে এসেছিলেন। প্রচুর আশ্বাস দিয়ে এবং লম্বা চওড়া প্রেসক্রিপশন লিখিয়ে তিনি আড্ডার মেঝে বসলেন। দেশের হালচাল নিয়ে কিছুক্ষণ বকবক করে গেলেন। তারপর হঠাৎ মুচকে এসে বললেন, আচ্ছা কর্নেল সাহেব, আপনি তো বিখ্যাত রহস্যবিদ। এ যাবৎ বিস্তর জটিল রহস্য ফাঁস করেছেন শুনেছি, কিন্তু কখনো কি এমন কোনো কেস আপনার হাতে এসেছে যার রহস্য ফাঁস করতে পারেননি? কর্নেল প্রেসক্রিপশনটা দেখলেন, বললেন, প্রশ্নটা আপনাকেও করা যায়। ডাক্তারবাবু একটু ভ্যাবাচ্যাকা খেয়ে বললেন, কেন কেন? ডাক্তার হিসেবে আপনার সুনাম আছে। আপনি কি সব রোগীর সঠিক রোগ ধরতে পেরেছেন? ডাক্তারবাবু মাথা নেড়ে বললেন, কোনো ডাক্তারই এমন দাবি করতে পারেন না। কর্নেল প্রেসক্রিপশনটা ভাঁজ করে টেবিলে রাখলেন। তারপর ইজি চেয়ারে হেলান দিয়ে সাদা দাড়ি থেকে চুরুটের ছাই ঝেড়ে বললেন, আমার ক্ষেত্রেও তাই। কিছু কিছু রহস্য ফাঁস করতে সেসব দিয়ে আমি ব্যর্থ হয়েছি। তারকবাবু আগ্রহ দেখিয়ে বললেন, অন্তত তেমন একটা কেসের কথা বলুন, আমার জানতে ইচ্ছে করছে। কর্নেল চোখ বুজে চকচকেটাকে হাত বুলাতে শুরু করলেন। এবার আমার খুব আগ্রহ হলো, কারণ দীর্ঘকাল যাবৎ আমি ওর প্রায় ছায়াসঙ্গী। অসংখ্য জটিল রহস্য ওকে নিপুণ দক্ষতায় ফাঁস করতে দেখেছি। আমার পক্ষে বিশ্বাস করা কঠিন কোনো ক্ষেত্রে উনি ব্যর্থ হয়েছেন, তাই না বলে পারলাম না। আশ্চর্য, আপনাকে ব্যর্থ হতে দেখিনি। তাছাড়াও তেমন কোনো কেসের কথা আপনি আমাকে বলেনও নি। জয়ন্ত, তুমি সৈদাবাদ রাজবাড়ির জোড়ার নেকলেস হারানোর ঘটনাটা ভুলে গেছো? বললাম মনে পড়ে গেল, কিন্তু নেকলেস হারানো যত রহস্যময় হোক, কে ওটা চুরি করেছে আপনি তা জানতে পেরেছিলেন। এখন চোর যদি নিপাত্তা হয়ে যায়, আপনার কি করার আছে? খড়ের গাদায় সূঁচ খোঁজার কাজটা পুলিশের। ডাক্তারবাবু অধীর আগ্রহে তাকিয়েছিলেন। বললেন, একটু ডিটেলসে বলুন কর্নেল সাহেব। রাজবাড়ির জোড়োয়া নেকলেস তখন নিশ্চয়ই প্রচুর দামি। কীভাবে ওটা চুরি গিয়েছিল? কর্নেল বললেন, সেটাও একটা জটিল রহস্য। সেই রহস্য আমি ফাঁস করতে পারিনি। নেকলেসটার নামই রাজপরিবারের সৌভাগ্য লক্ষ্মীর প্রতীক। পরিবারের নতুন বৌমা এলে বউ ভাতে জমকালো পার্টি দেওয়া হয়। পার্টিতে নতুন বৌমা নেকলেস পরে সিংহাসনে বসে থাকে। পার্টি শেষ হলে ওটা খুলে নিয়ে গিয়ে পাতাল করে লক্ষ্মী প্রতিমার গলায় পরানো হতো। এটাই ছিল বংশানুক্রমের রীতি। সে রীতি পার্টি শেষ হতে তখন প্রায় 12:30 বাজে। হঠাৎ দেখা গেল বৌমার গলায় নেকলেস নেই। ডাক্তারবাবু বললেন, জয়ন্তবাবু, আপনি নেকলেস চোরকে চিনতে পেরেছিলেন? হ্যাঁ, কিছু সূত্র থেকে অনুমান করেছিলাম রাজবাড়ির জয়গোবিন্দ নামে এক কর্মচারী যেভাবেই হোক নেকলেস চুরি করেছে। সে একা থাকতো রাজবাড়ির একটা ঘরে, কিন্তু তার ঘরে শেষ রাত্রে হানা দিয়ে দেখা গেল তল্পিতল্পা গুটিয়ে সে উধাও হয়ে গেছে। তবে রহস্যটা থেকে গেল, জয়গোবিন্দ কখন কিভাবে নেকলেস চুরি করলো? হল ঘরের পার্টিতে প্রচুর লোক ছিল, চোখ ধাঁধানো আলো ছিল। সবচেয়ে আশ্চর্য, নতুন বৌমাও টের পাননি কখন তার গলা থেকে নেকলেস উধাও হয়েছে। ডাক্তারবাবু ঘড়ি দেখে ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালেন। উঠি কর্নেল সাহেব, এতক্ষণ রোগীরা আমার মুণ্ডপাত করছে। তারক ডাক্তার চলে যাওয়ার পরে কর্নেল একটু হেসে বললেন,
তারকবাবু ডাক্তার হিসেবে জনপ্রিয়, কিন্তু মশা মারতে কামান দেখছেন। একে তো ষষ্ঠীর ওষুধ খেতেই ভয় পায়, তাতে সব ক্যাপসুল ট্যাবলেট সিরাপ। দেখ, তুমি একটু বসো জয়ন্ত, দেখি কাউকে দিয়ে ওষুধগুলো আনানো যায় নাকি। বললাম, আমি এনে দিচ্ছি। এই সময় ডোরবেল বাজলো এবং ড্রয়িং রুমের পর্দায় ফাঁকে অবাক হয়ে দেখলাম ষষ্ঠীচরণ গিয়ে দিব্যি দরজা খুলছে। তারপর প্রায় তাকে ঠেলে সরিয়ে এক পৌঢ় ভদ্রলোক সটান এ ঘরে এসে ঢুকলেন। নমস্কার করে কাচুমুচু মুখে তিনি বললেন, কর্নেল সাহেব, সময় নষ্ট করার জন্য দুঃখিত। দাদা বলে গেছেন টাইম ইজ মানি। তো কাগজে আপনার কীর্তিকলাপ পড়েছি, ছবি দেখেছি, অনেক চেষ্টায় ঠিকানা জোগাড় করে ছুটে এসেছি। টাইম ইজ মানি। কিন্তু ওর কথার উপর কর্নেল বললেন, আপনি বসুন বসুন, বলুন কি ব্যাপার। ভদ্রলোক সোফায় বসে রুমাল মুখে মুছে বললেন, সব কথা শুনিয়ে বলতে সময় লাগবে, কিন্তু ওই যে বললাম দাদা বলে গেছেন টাইম ইজ মানি, ইংরেজি প্রবাদ হলেও কথাটা ভদ্রলোক পাগল নন তো? একটু বিরক্ত হয়ে বললাম, বারবার টাইম ইজ মানি বলছেন, অথচ নিজেই টাইম নষ্ট করছেন। ভদ্রলোক চটে গিয়ে বললেন, আমার কথা হচ্ছে কর্নেল সাহেবের সঙ্গে। কর্নেল হেসে ফেললেন, ঠিক ঠিক, তবে উনি একজন সাংবাদিক, দৈনিক সত্যসেবক পত্রিকার রিপোর্টার জয়ন্ত চৌধুরী। আপনি নিশ্চয়ই জানেন রিপোর্টাররা সব কিছুতেই খবর খোঁজেন। ভদ্রলোক জটপট আমাকে নমস্কার করে বললেন, আপনি সেই বিখ্যাত সাংবাদিক জয়ন্ত চৌধুরী? সেই খবরটা দয়া করে লিখুন, বজ্জাতের মুখোশ খুলে দিন। হ্যাঁ, এবার খবরটা সংক্ষেপে বলি, কারণ টাইম ইজ মানি। বলে উনি কর্নেলের দিকে ঘুরলেন। আগে আমার নাম ঠিকানা বলি। আমার নাম প্রাণনাথ রায়, 27/3 নকুড় মিস্ত্রি লেনে একটা মেস বাড়িতে একখানা আলাদা একটা ছোট্ট ঘরে থাকি। চাকরি করি মতিলাল ট্রেডিং কোম্পানিতে। তো কিছুদিন থেকে বেরিয়েছিলাম, বাসায় ফিরে দেখি সেখানে ঠিক সেই জামা ঠিক সেখানে নেই। কেমন একটা ভুতুড়ে কাহিনী। কিংবা ধরুন, যে শার্টটার হ্যাঙ্গারে যেভাবে ঝুলে রেখেছিলাম, ফিরে যেতে কি সেটা সেইভাবে ঝোলানো নেই, একটা কাঠের ছোট্ট আলমারিতে আছে, তার তালা তেমনই আটকানো, অথচ ভেতরকার জিনিসপত্র এদিক ওদিক হয়ে গেছে। রোজ বিকেলে ছড়ি হাতে পার্কে বেড়াতে যাওয়ার অভ্যাস। কাল ছড়িটা দেখি ব্র্যাকেটে যেখানে ঝুলে রেখেছিলাম সেখানে নেই। এইরকম অসংখ্য ব্যাপার প্রতিদিন ঘটেছে। আমি আর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। চোর ঢুকলে তো সে কিছু চুরি করবে, কিন্তু এ পর্যায়ে কিছু চুরি যায়নি। আমার সন্দেহ হয়েছিল কেউ বজ্জাতি করে আমাকে তাড়াতে চাইছে, কিন্তু গত রাত্রে হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে যেতেই টেবিলটা জেলে দেখি কাঠের আলমারিটা নড়ছিল, সদ্য থেমে গেল। আতঙ্কে সারা রাত আর ঘুম হয়নি। তো টাইম ইজ মানি, আর দেরি করা চলে না। আপনার শরণাপন্ন না হয়ে উপায় ছিল না। কর্নেল চুপচাপ শুনছিল। এতক্ষণে বললেন, আপনার ঘরে কোনো দামি জিনিস আছে? না, যৎসামান্য টাকা কড়ি ব্যাংকে রাখি। এই রিস্টওয়াচটা যদি দামি বলেন, তবে এটা প্রায় সারাক্ষণ আমার হাতে বাঁধা থাকে, শুধু স্নানের সময় টেবিলে খুলে রেখে যাই। কিন্তু এটা চুরি হয়নি। আপনার দাদার নাম কি? আমার দাদার নাম ছিল হরিনাথ রায়, তিনি বেঁচে নেই। আগে না, এখন আমি মেসবাড়ি যে ঘরে থাকি, দাদা সেখানেই থাকতেন। বাউন্ডুলে ছন্ন ছাড়া প্রকৃতির মানুষ ছিলেন, বিয়ে করেননি। আমার সঙ্গে বহু বছর দাদার কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ 2 মাস আগে টেলিগ্রাম পেলাম, হার্ট অ্যাটাক হয়ে দাদা হাসপাতালে আছে। সঙ্গে সঙ্গে ছুটে এলাম কলকাতা। আপনি কোথায় ছিলেন তখন? আগে সাহেবগঞ্জে, আমার কোম্পানির একটা ব্রাঞ্চ আছে সেখানে। আমাদের পৈতৃক বাড়িও আছে, আমার ফ্যামিলিও এখনও সাহেবগঞ্জে আছে। তারপর কি হলো বলুন। হাসপাতালে দাদা তখন মরণাপন্ন। আমাকে চিনতে পেরে শুধু বললেন, পানু, টাইম ইজ মানি, কথাটা মনে রাখিস। ব্যাস।
এই শেষ কথা। কথাটা একটা ইংরেজি প্রবচন। যাই হোক, তারপর? দাদা শেষাকৃত্য করে কোম্পানির হেড অফিসে গেলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল কলকাতার বদলি হওয়ার। হেড অফিসে থাকলে অনেক সুযোগ সুবিধা, বুঝলেন তো? বুঝলাম। কোম্পানি তো আপনাকে কলকাতায় বদলি করলো? আজ্ঞে, দাদার সঙ্গে মেসের ম্যানেজার প্রভাতবাবুর বন্ধুত্ব ছিল, তাই দাদার ঘরটা আমাকে একই ভাড়ায় দিয়ে দিলেন। ওই ঘরে তো আপনার দাদার জিনিসপত্র ছিল? ছিল। একটা তক্তপোষ, বিছানপত্র, চেয়ার টেবিল, একটা সুটকেস, ছোট্ট কাঠের আলমারি, এইসব আর কি। আর কিছু? প্রাণনাথবাবু একটু ভেবে নিয়ে বললেন, আর তেমন কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা প্রকাণ্ড দেওয়াল ঘড়ি। ঘড়িটা অচল। দাদা কেন এটা কিনছিলেন, কেনই বা আর সারাননি কে জানে। আমি ওটা বেচে দেবো ভেবেছিলাম, কিন্তু দাদার স্মৃতি। কর্নেল হাসলেন। হ্যাঁ, টাইম ইজ মানি। প্রাণবাবু সায় দেওয়ার ভঙ্গিতে বললেন, কথাটা দাদা বলেছিলেন, সেই থেকে কেন কে জানে কথাটা আমাকে ভূতের মতো পেয়ে বসেছে। আমাকেও। বলেন কর্নেল চুল ধরালেন। একরাশ ধোঁয়া ছেড়ে ফের বললেন, আপনার ঘরের ভুতুড়ে ঘটনার কথা কি ম্যানেজার প্রভাতবাবু কিংবা আর কাউকে বলেছেন? প্রভাতবাবুকে বলেছিলাম। উনি কি বলেছিলেন? উনি হেসে উড়িয়ে দিলেন, বললেন, আপনার দাদাও ঠিক একই কথা বলতেন। প্রাণনাথবাবু এবার চাপা গলায় বললেন, এই মেসবাড়ি যাওয়ার পর দিন মেসের একজন বর্ডার ননীবাবু আমাকে বলছিলেন ওই ঘরে নাকি ভূত আছে। বহু বছর আগে কে নাকি আত্মহত্যা করেছিলেন। ঠিক আছে তাহলে, টাইম ইজ মানি। আমরা আজ বিকেল 5টা নাগাদ আপনার বাসায় যাব। তবে আপনি কথাটা গোপনে রাখবেন। আমরা আপনার কোম্পানির অফিসার হিসেবে যাব। প্রাণনাথবাবু অস্বস্তি হয়ে বেরিয়ে গেলেন। কর্নেল অভ্যাস মতো টাকে হাত বুলিয়ে বললেন, কি বুঝলে জয়ন্ত? ম্যানেজার ওকে তাড়াতে চাইছেন, কারণ নতুন বর্ডার ঢোকাতে পারলে বেশি ভাড়া ও সেলামিও পাবেন। তাড়াতে চাইলে হরিণবাবুর মৃত্যুর পর ওকে একই ভাড়ায় থাকতে দিলেন কেন? তাহলে কোনো বোর্ডার ধরুন, সেই ননীবাবু ঘরটা পাওয়ার জন্য ওর পিছনে লেগেছেন। কর্নেল হাসলেন। টাইম ইজ মানি, কথাটা গুরুত্বপূর্ণ ডার্লিং। বিরক্ত হয়ে বললেন, কথাটা দেখছি সত্যি ভূতের মতো আপনাকে পেয়ে বসছেন। হ্যাঁ তাই বলো। ওটা আসলে ভূত? সেই ভূতের উপদ্রব ঘটছে প্রাণনাথবাবুর ডেরায়? কর্নেল উঠে দাঁড়ালেন। নিচের ফ্ল্যাটের লিন্ডার দাদা গোমসকে দিয়ে ষষ্ঠীর ওষুধগুলো আনিনি। তুমি বসো, দুজনে আজ রান্নাবান্না করব, তারপর বিকেলে নকর মিস্ত্রি লেনে যাব। দোতলা মেজবাড়িটা খুঁজে বের করতে অসুবিধা হয়নি, কিন্তু ঘিঞ্জি গলির বাঁকের মুখের একটা ছোট্ট পার্ক দেখা যাচ্ছিল। রানাবাবু নিচে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। বাড়ির একতলায় দোকানপাট, দোতলায় মেস, শেষ প্রান্তে প্রণাথবাবুর ডেরা, তার লাগোয়া ম্যানেজারের ঘর। সেই ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় প্রণাথবাবু ম্যানেজার প্রভাতকে জানিয়ে গেলেন ওর কোম্পানির অফিসাররা ইম্পর্টেন্ট কাজে এসেছেন। প্রভাতবাবু চেয়ারে বসেই করজোড় নমস্কার করলেন। ভদ্রলোক রোগা এবং বেটে, মুখ অমায়িক ভাব। তালা খুলে প্রাণবাবু বললেন, আপনারা দয়া করে একটু বসুন, আমি চায়ের ব্যবস্থা করে আসি। টাইম ইজ মানি বলে কর্নেল দেওয়াল ঘড়িটার দিকে এগিয়ে বললেন, তারপর নিষ্পলক চোখে তাকিয়ে রইলেন। ঘড়ির কাঁটা 12টা 30-এ থেমে আছে। বললাম, একেই বলে 12টা বেজে যাওয়া। কর্নেল আমার রসিকতায় কান দিল না। একটা চেয়ার টেনে নিয়ে গিয়ে তার উপর উঠে আতস কাজ বের করলেন। একটু পরে বললেন, ডায়েলে কিছু কথা লেখা ছিল, ঘষে ফেলা হয়েছে। তবে ঘড়িটা বিলেতি এবং খুব দামি। হরিনাথ কিংবা তার পূর্বপুরুষকে কেউ হয়তো উপহার দিয়েছিল। চেয়ার থেকে নেমে
কর্নেল চেয়ারটা আগের জায়গায় রেখে কাঠের আলমারিটার কাছে গেলেন। উঁকি মেরে পেছন দিকে থেকে আপন মনে বললেন, সত্যি এটা নাড়ানো হয়েছে। ডান দিকে দুটো পায়া ইঞ্চিটা সরে আসছে। কিভাবে বুঝলেন? কোনো আসবাব অনেককাল এক জায়গায় রাখলে মেঝেতে তার ছাপ পড়ে। পায়া দুটো সেই ছাপ থেকে সরে এসেছে। এই সময় প্রাণনাথবাবু ফিরে এলেন। তার হাতে চায়ের দুটো কাপ প্লেট। বললেন, আগে চা খেয়ে নিন আপনারা, তারপর সব দেখাচ্ছি। কর্নেল বললেন, আপনি আলমারিটা খুলুন। খুলছি। ওতে দাদার জামা কাপড় আর বইপত্র ছাড়া কিচ্ছু নেই। তল্লাশ শুরু করলেন। তল্লাশ শেষ হলে উনি চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, আপনার দাদার সেই স্যুটকেসটা দেখতে চাই। চামড়ার স্যুটকেস ও কিছু জামা কাপড় আর একটা ফাইল পাওয়া গেল। ফাইলের কাগজপত্র দেখে কর্নেল বললেন, আপনার দাদা দেখছি শেয়ার মার্কেটে ব্রোকার ছিলেন। তাই বুঝি? আমি কিন্তু দাদার কোনো কাগজপত্র কখনো খুঁটিয়ে দেখিনি। আপনি ম্যানেজার প্রভাতবাবুকে ডাকুন, ওর সঙ্গে দু একটা কথা বলতে চাই। প্রাণনাথবাবু অবাক হয়ে বললেন, ওকে ডাকা কি ঠিক হবে? আপনি ওকে ডাকুন। কর্নেলের কণ্ঠস্বর দৃঢ়তা ছিল। প্রাণনাথবাবু বেরিয়ে গেলেন, কিন্তু উনি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওকে পাশ কাটিয়ে প্রভাতবাবুর আবির্ভাব হলো। প্রাণনাথ ফিরে এলেন। আমার সন্দেহ হলো প্রভাতবাবুর দরজার পাশেই হয়তো আড়ি পেতে দাঁড়িয়েছিল। কর্নেল বললেন, আসুন আসুন প্রভাতবাবু, আপনার সঙ্গে কিছু কথা আছে। প্রভাতবাবু মিটমিটি হেসে বললেন, আমি বুঝতে পেরেছি আপনার লালবাজার থেকে এসেছেন। তবে সার বড্ড দেরি করে এসেছেন। মরার আগে হরিনাথ চোরাই জিনিস হাপিজ করে গেছে। কর্নেল বললেন, চোরাই জিনিস? তার মানে আপনার ভালোই জানেন। তবে আমি স্যার ওসব সাথে পাঁচে ছিলাম না। হরিনাথ আমাকে বলতো বটে, খদ্দের দেখে দাও, সে কী ভাগ তোমার। আমি ওকে পাত্তাও দিইনি। কিন্তু জিনিসটা কি? খুলে কিছু বলেনি হরিনাথ। কাজের জিনিসটা কি আমি জানি না, শুধু এইটুকু জানি জিনিসের দাম ছিল বড্ড বেশি। হরিনাথ আভাস দিয়েছিল লাখের উপর দাম। আর মালিক ভদ্রলোক, যার এই মেজবাড়ি, তিনি কোটিপতি লোক। হরিনাথ গোপনে তার কাছেও গিয়েছিলেন, কিন্তু তিনি কিনতে সাহস পাননি। আমাকে বলছিলেন, ওই লোকটাকে তাড়াও। কিন্তু তাড়াবো কী করে? এ পাড়ার সব গুন্ডা বদমাশ ছিল হরিনাথের হাতে। প্রাণনাথ ক্ষুব্ধ হয়ে বললেন, এসব কি বলছো প্রভাতদা? আমার দাদা। প্রভাতবাবু তাকে থামিয়ে দিয়ে বললেন, খাল কেটে কুমির এনেছে, এখন তুমিই ঠেলা সামলা পান, আমাকে এইসব ব্যাপারে জড়িও না। বলে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। প্রাণনাথবাবু ধপাস করে বিছানায় বসে বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার দাদা বাউন্ডুলে ছন্ন ছাড়া ছিলেন বটে, কিন্তু ওকে চোর অপবাদ কেউ কোসমিন কালে দেয়নি। আর দামি চোরাই জিনিস যদি ওর কাছে থাকবে, আমি তার খোঁজ পাবো না। যদি বেঁচে দিয়ে থাকেন, সেই টাকাই বা গেল কোথায়? কর্নেল চুরুট ধরালেন। আমি বললাম, এবার মনে হচ্ছে আপনার ঘরে কেউ আপনার দাদার চোরাই জিনিস বা বিক্রি করা টাকা খুঁজতেই ঢোকে। প্রাণনাথবাবু প্রায় আর্তনাদ করলেন, তেমন কিছু এ ঘরে নেই। কর্নেল ঘড়িটার দিকে তাকিয়েছিলেন। বললেন, আপনার দাদা বলছিলেন টাইম ইজ মানি, তাই না? আগে হ্যাঁ, টাইমের সঙ্গে ঘড়ির সম্পর্ক আছে। আপনি ঘড়িটা সারাতে দিচ্ছেন না কেন? সারাতে অনেক টাকা লাগবে। এত টাকা পাবো কোথা? আমি নিজের খরচে সারিয়ে দেব। আমার ধারণা, ঘড়িটা চালু হলে আপনার ঘরে আর ভূতের উপদ্রব হবে না। ওই অচল ঘড়ির আপনার ঘরে ভূত ডেকে আনছে। রামনাথবাবু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। কর্নেল চেয়ার টেনে দেওয়াল ঘড়ির তলায় গেলেন। তারপর চেয়ারে উঠে প্রকাণ্ড ঘড়িটা নামিয়ে আনলেন। বললেন, দিন সাতেক পরে আমার কাছ থেকে এটা ফেরত নিয়ে আসবেন।
কোনো বড় কোম্পানিতে এটা সারাতে দেবো। ইলিয়ট রোডে 3 তলায় অ্যাপার্টমেন্টে ফিরে কর্নেল ঘড়িটা খুলতে শুরু করলেন। বললাম, সব ছেড়ে এই ঘড়ি নিয়ে পড়লেন কেন? কর্নেল হাসলেন। কারণ টাইম ইজ মানি। কর্নেল, আমার ভয় হচ্ছে এই অচল ঘড়ি আপনার মগজও অচল করে দিয়েছে। ডায়ালের কাজ খুলে আতস কাজ রেখে কি দেখতে দেখতে কর্নেল বললেন, এবার স্পষ্ট পড়া যাচ্ছে, প্রেসিডেন্ট টু মি জয়গোবিন্দ রায় ফর হিজ সিনসিয়ার সার্ভিস অ্যান্ড অনেস্ট অন দ্য অ্যাকেশন অফ কুমার বাহাদুর প্রমোদ নারায়ণ চৌধুরী 71st বার্থ অ্যানিভার্সারি। চমকে উঠলাম। কর্নেল, এই তো, এই তাহলে শহীদাবাদ রাজবাড়ির উপহার। এই উপহার হরিনাথের হাতে গেল কি করে? ডার্লিং, হরিনাথই জয়গোবিন্দ। হরিনাথের সুটকেসের ভেতর কয়েকটা পুরানো নেম কার্ড খুঁজে পেয়েছি। এই দেখো, হরিনাথ নাম ভাড়ায় রাজবাড়িতে কেয়ারটেকারের চাকরি জুটিয়েছিল। বুঝেছি, কিন্তু জড়ুয়া নেকলেসটা গেল কোথায়? ভুলে যাচ্ছ জয়ন্ত, মৃত্যুর সময় হরিনাথ বলছিলেন, পানু, টাইম ইজ মানি, কথাটা মনে রাখিস। পানুবাবু সূত্রটা বুঝতে পারেনি। নেকলেস চুরি যায় রাত 12:30টায়। এই ঘড়ির কাঁটা তাই 12:30টায় রেখেছিল হরিনাথ। আর নেকলেসটা বলে কর্নেল ডায়াল খুলে ফেললেন এবং ভেতর থেকে একটা লাল ভেলভেট মোড়া প্যাকেট বের করলেন। প্যাকেট খুলতেই দেখা গেল ঝলমলে হিরে মুক্ত বসানো সোনার ঝালর দেওয়া একটা জড়োয়া নেকলেস। কর্নেল মিটমিটে হেসে ফিরে বললেন, টাইম ইজ মানি। তবে হরিনাথ কীভাবে নেকলেসটা চুরি করেছিল এখন বুঝতে পারছি। এই দেখো, পিঠের দিকে নেকলেসটার ক্লিপ ঠিকভাবে আটা নেই, সহজেই খোলা যায় কিংবা নিজে থেকেও খুলে পড়তে পারে। বিয়ের পার্টিতে নতুন বৌমা নিশ্চয়ই খুব ঢুল ছিলেন, সেই সময় নেকলেস খসে পড়ে থাকবে। কেয়ারটেকার উপহার সামগ্রীর দায়িত্ব ছিল, সেই সুযোগটা ছাড়েনি। ক্লিয়ার? স্যার সায় দিয়ে বললেন, অল ক্লিয়ার, টাইম ইজ মানি, এটাও ক্লিয়ার।